সন্ধ্যা নামলেই লোক সমাগম কমতে শুরু করে তালতলা গ্রামে। শুধুমাত্র গ্রামের একদম শেষ মাথায় বট গাছের তলায় রতন কাকার ছোট্ট চায়ের দোকানে জল করে আলো জ্বলছিল তখনও। চুলার আগুনের দপদপ আলো আর লণ্ঠনের হলদেটে আলোয় দোকানটা যেন জীবিত থেকেও মৃতের মতো ছায়া তৈরি করছিল অদ্ভুতভাবে। চারপাশে তখন শুধুমাত্র বৃষ্টির শব্দ, আর মাঝে মধ্যে আকাশ বিদীর্ণ করে ভেসে আসছিল বজ্রপাতের ঝলকানি। দূরে মাঠের ভেতর থেকে ভেসে আসছিল শেয়ালের ডাক। শূন্য রাস্তার ভেতর দিয়ে হঠাৎ হাওয়া বইলেই দোকানে টিনের ছাউনিটা কেঁপে উঠছিল কর্কশ আওয়াজে। তবুও উনুনে আগুন জ্বালিয়ে ঠাঁয় দাঁড়িয়ে আছে রতন কাকা, যদি কোনো খদ্দের পাওয়া যায় এই আশায়। করিম ভাই যে, আর তুমি আজ আসতে এত দেরি করলে কেন? তোমার জন্য অপেক্ষা করে বসে আছি সেই কখন থেকে। মুখ দিয়ে সিগারেটের ধোঁয়া ছেড়ে একগাল হাসল করিম চাচা। তার হাসি দেখে মনে হলো যেন কোনো মহামূল্যবান জিনিস পরম তৃপ্তি নিয়ে খাচ্ছে সে। আর বলো না, দেখছো না কেমন বৃষ্টি পড়তে শুরু করেছে? এই কদিন ধরে একেবারে হাঁফ ধরিয়ে দিল গো। তা যা বলেছ, শুনলাম আরো কয়েকদিন নাকি বৃষ্টি থাকবে। হ্যাঁ, সে যা আবার হোক। এই যে তোমার দোকানে জেকে বুঝলুম, আর উঠছি না বাবু। আরে বলছো কি? আমি কি তাহলে তোমার জন্য সারা রাত দোকান খুলে রাখবো? সে তুমি দোকান খোলা রাখবে না বন্ধ করবে সেটা তোমার বিষয়। আমি আজ এখান থেকে উঠছি না। মাঝে মাঝে তো তোমার কি হয় আমি নিজেও বুঝতে পারি না। এমন ছেলে মানুষই কেউ করে বলো তো করিম ভাই? আমি করি কিরে রতন? তোর বুঝি খুব বিরক্ত লাগছে? করিম চাচার এমন হাসি দেখে সত্যি সত্যি বিরক্ত হয়ে গেল রতন কাকা। ওই হাসিটা ছিল না স্বাভাবিক, বরং শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নেমে আসার মতো অস্বস্তিকর। আবারও ঝমঝম করে বৃষ্টি শুরু করলো আকাশে। এই যে বৃষ্টি শুরু হলো আর তো থামারই নাম করছে না গো। এমন বৃষ্টি পড়তে শুরু করলে আবার ভয়ঙ্কর সেই দিনের কথা মনে পড়ে যায় গিন্নি। এই এই আবার আবার তুমি সেই কথা বলতে শুরু করলে। বলি কতদিন বলেছি না এসব কথা না বলতে, তা কে শুনবে আমার কথা? এই দেখো, আবার গাল ফুলালে কল্যাণী। তুমি এখনো বাচ্চাই আছো, বয়স তো আর কম হলো না। অমলবাবুর মুখে সেই দিনের কথা উঠলেই কল্যাণীর বুকের ভেতর কেমন অস্বস্তি জমে ওঠে। অমলবাবু যতই হাসি মুখে বোঝাতে চান, কল্যাণীর চোখে মুখে ততই ভয় আর অস্থিরতার ছাপ ফুটে ওঠে। সেই সঙ্গে অভিমানটাও গাঢ় থেকে আরো গাঢ় হতে থাকে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে আলোকিত হয়ে উঠছে পুরো ঘর, কিন্তু প্রতিটি ঝলকানির পর যেন আরো ঘন অন্ধকার হয়ে আসছে। কারেন্ট চলে যেতেই কিছুটা কেঁপে উঠল কল্যাণী। এই গেল গেল, এই বিদ্যুৎটাও আবার গেল। বলি একটু ঝড় বৃষ্টি পড়তে শুরু করলেই কি বিদ্যুৎটা চলে যেতে হবে? বিদ্যুৎ কি আর এমনি এমনি যায় গিন্নি? এর পেছনেও অনেক কারণ আছে। মন দিয়ে শোনো, কি কি কারণ আছে আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই থাক বাপু, এই এত রাতে তোমাকে আর এই বিদ্যুৎ নিয়ে বিশ্লেষণ করতে হবে না। কথা না বলে ঘুমও দেখি, আমাকে একটু উদ্ধার করো। কি আশ্চর্য, তুমি এমন কথায় কথায় খেই করছো কেন বলো তো কল্যাণী? হুট করে যে তোমার কি হয় আমি বুঝতেই পারি না। কল্যাণী আবারও চুপ হয়ে যায়। অমলবাবুও কল্যাণীর পাশে চুপ করে বসে থাকেন। তাদের দুজনের নীরবতা যেন আরো নীরব এবং আরো গম্ভীর করে তুলেছে পরিবেশটাকে। রাত বাড়লেও বৃষ্টি যেন থামারই নাম নিচ্ছিল না। বৃষ্টির মধ্যেই পাকা রাস্তার ফাঁকা পথ ধরে এগিয়ে আসছিল সুজিত আর সুমিত। তাদের দুজনের হাতেই ছাতা ধরা। ঝমঝম বৃষ্টির শব্দের মাঝে তাদের পদশব্দ যেন যেন আরো বেশি স্পষ্ট হয়ে বাজছিল কানে। রতন কাকার দোকানে পৌঁছে তারা বসে পড়ল দোকানের সামনের বেঞ্চটাতে। সেটার উপর টিনের চাল থাকায় বৃষ্টির জল পড়েনি তেমন একটা। এখনো সেখানটাতে আগের মতোই বসে আছে করিম চাচা, তার হাতে ধোঁয়া ওঠা সিগারেট এবং চোখে এক অদ্ভুত দৃষ্টি। সুজিত আর সুমিত বসে যেতেই তাদের দিকে তাকিয়ে হেসে উঠলেন তিনি। আরে করিম চাচা যে, সেই কতদিন পর তোমাকে দেখলাম। থাকো কোথায় আজকাল? আমি তো এই গাঁয়েই থাকি, তা তোরা কোথায় থাকি সেটা বল দেখি। ভাই, করিম চাচা তো ঠিকই বলেছে, আমরা তো 2 বছর বাদে গ্রামে আসলাম, কি তাই তো? এই যা, আমারই তবে ভুল হয়েছে। তা কেমন আছো গো করিম চাচা? ও রতন কাকা,
কড়া করে 2 কাপ রং চা দাও দেখি। হ্যাঁ একটু বসো, এক্ষুনি দিচ্ছি। এরপর খানিক নীরবতা বয়ে গেল রতন কাকার দোকানে। চায়ের কাপের টংটাং আওয়াজ আর করিম চাচার বিড়ির ধোঁয়া ছাড়া তেমন কিছু আর চোখে পড়ল না। এই যে বাবুরা, তোমাদের চা নাও। করিম চাচা আপন মনে সিগারেট টানছে। রতন পেছনে দাঁড়িয়ে আছে চুপচাপ। সুজিত আর সুমন দুজনের দিকে চোখাচোখি করছে আর হাসছে। করিম চাচাকে নিয়ে কিছু একটা ভাবছে তারা। ও করিম চাচা, তুমি কি এখনো সেই আজগবি গল্পগুলো বলো? আজগবি গল্প কি রে? আমি যা বলি একদম সত্যি ঘটনা বলি, সেখানে কোনো আজগবি কিছু থাকে না। তাই নাকি? তা চাচা, আজকে একটা শোনাবে নাকি? বহুদিন ধরে তোমার কাছে কোনো গল্প শোনা হয় না। শুনবি? হ্যাঁ শোনা, এখন তো আর বাড়ি যাওয়া সম্ভব না। বাইরে দেখছো না কি বৃষ্টি পড়ছে। আচ্ছা শোন তাহলে। বছর 2 আগের ঘটনা। এই যে রাস্তার শেষ মতো একটা তাল গাছ আছে না, ওই গাছটায় 2টো ভূত ছিল। তারপর করিম চাচা কথা শেষ করবার আগেই হো হো করে হেসে উঠল সুমি। এটা কি সত্যি চাচা? আরে বাবা, আগে তো গল্পটা শুনবে নাকি? হ্যাঁ তাই তো। চাচা তুমি বলো। এমনই এক ঝড়ের রাতে 2জন মানুষ সেই গাছের তলায় যায়। তাছাড়া তখন বৃষ্টি থেমে গিয়েছিল। তারা বাড়ি যাওয়ার পথে তাল পড়া শব্দ শুনে ওই গাছতলায় দাঁড়ায়। তুমি বলো, আমরা আর কিছু বলছি না। ঠিক আছে, আমি আবার বলছি, তোরা কিন্তু মনোযোগ দিয়ে শোন। এরপর করিম চাচা আবারও গল্পটা বলতে শুরু করলো। সুচিতা সুমিত বেশ মনোযোগ দিয়ে শুনছিল গল্পটা। করিম চাচা ও রতন কাকা তাল গাছের তলায় দাঁড়িয়ে আছে। তাদের দুজনেরই চোখ গাছের তলাতে কিছু একটা খুঁজে যাচ্ছে। ওই মাই, এই একটু আগেই তো তাল পড়ার শব্দ হলো, তবে সেই তালখানা গেল কোথায় বলো তো? আমিও তো সেটাই ভাবছি রে রতন। এখানটাতেই তো শব্দ হলো, এমন জোরে শব্দ হলো, আমি আরো ভাবলাম 2খানা তাল পড়েছে। দুখানা কি গো, এখানে তো একটা তালও নেই। তাইলে এইখানে আর কি করবো, চল বাড়ির দিকে যাই। সেই ভালো, এমনিতেও তাল গাছ তেমন একটা ভালো না, ভূত পেতনি থাকতে পারে। আবার শরীরের মধ্যে কেমন যেন শিরশির করছে। করিম চাচা রতন কাকা সামনের দিকে পা বাড়াতেই চারপাশ থেকে একটা ভয়ঙ্কর হাসির শব্দ ভেসে আসতে লাগলো। হাসির শব্দ তাদের কানে বাজতেই তারা ভয়ে ছিটিয়ে গেল। ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে একে অপরকে দেখতে লাগলো তারা দুজন। ওরি ভাই, তুমি কি শব্দ পাচ্ছ? হ্যাঁ রে রতন, আমিও পাচ্ছি। আমি হাসছি রে রতন, এই দেখ, আমার দিকে তাকিয়ে দেখ। ও করি ভাই, এই দেখো সামনে, কি এটা? শুধু সামনের দিকে তাকালেই হবে রে রতন, পেছন দিকে তাকাবি না। তোমরা কারা? তোমরা কি চাও আমাদের কাছে? রক্ত, রক্ত চাই আমরা। আমরা বহুদিনের পিপাসিত আত্মা, আমাদের রক্ত লাগবে, রক্ত। রতন পালা, আমরা খুব বাজে ভাবে ফেসে গেছি মনে হচ্ছে। কোনো দিকে কোনো কিছু না ভেবে পালাতে হবে রতন। তোরা আর কোথাও পালাতে পারবি না। আজ তোদের রক্তই হবে আমাদের পিপাসা মেটানোর একমাত্র উপায়। রতন কাকা আর করিম চাচা পালাতে চেয়েও আর পালাতে পারল না। সেই রাতেই তাদের রক্তে পিপাসা বুঝল আত্মা দুজনে। এরপর সেই দুজন আর নিজেদের বাড়ি পৌঁছতে পারল না। করিম চাচা, তুমি এখনো এসব ভূত আত্মায় বিশ্বাস রাখো? আরে দূর, এসব ভূত বলতে কিছুই নেই গো। তাই নাকি? ভূত বলতে কিছু নেই বুঝি? তাহলে যাও না, যাও ওই তাল গাছ তলায়। গেলে কি হবে? কাকা সত্যি তোমরা পারো বটে। ঠিক আছে, তোমরা যখন বিশ্বাসই করছো না, তখন একবার সেখানে গিয়ে ঘুরেই আসো, তাহলেই তো তোমার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রতন কাকার রাগ, করিম চাচার গম্ভীর কণ্ঠ আর সুজিত সুমিতের অমনোযোগী হাসি সব মিলিয়ে রাতের পরিবেশটা আরো অন্ধকার হয়ে উঠল যেন। করিম চাচার কথা অনুযায়ী সেই গাছের তলায় অভিশপ্ত স্থান জীবন্ত হয়ে ধরা দিল সুজিত আর সুমিতের চোখে। ঠিক আছে, আমি সেখানে গিয়ে সরাসরি ঘটনাটা দেখতে চাই। আসলেই কি সেখানে কোনো ভূত আছে? তোমরা যা বলছো ভেবে বলছো তো? হ্যাঁ, ভেবেই বলছি, চল শুনি। সুজিত আর সুমিত তাল গাছের তলায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে শুনেই করিম চাচা রতন কাকার মুখে এক অদ্ভুত হাসি ফুটে উঠল। দুজন দুজনের দিকে তাকিয়ে মৃদু হেসে উঠল তারা। সুজিত আর সুমিত তাল গাছের তলায় এসে দাঁড়াতেই
তাদের সামনে দাঁড়ালো করিম চাচা ও রতন কাকা। তাদের দুজনকে দেখে অবাক হয়ে গেল সুজিত ও সুমিত। এ কি, তোমরা এখানে? কিন্তু একটু আগেও তো তোমরা দোকানে বসেছিলে। হ্যাঁ তাই তো, আর আমরা যখন দোকান থেকে বেরিয়ে এলাম তখন তো তোমরা দুজন বসে হাসছিলে। তাহলে এত দ্রুত তোমরা এখানে এলে কি করে? সুজিত আর সুমিতের কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না রতন কাকা ও করিম চাচা। তারা চুপচাপ হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। তাদের দুজনকে দেখেই এবার কিছুটা সন্দেহ হতে শুরু করে সুজিত আর সুমিতের। হ্যাঁ রে সুজিত, কিন্তু এরা দুজনে কেন কথা বলছে না বলতো? আমিও তো সেটাই ভাবছি। তবে কি এরা? তবে কি সুজিত? করিম চাচা, তোমরা এখানে এলে কখন? আমরা আসবো গিরে, আমরা তো এখানেই থাকি। এখানেই থাকি মানে? তোমরা না ওই দোকানে ছিলে? রতন কাকা, তোমার দোকান ছেড়ে তুমি এখানে কেন? আমার দোকানটা আর নেই বাবু, আমার দোকানটা সেই কবে শেষ হয়ে গেছে। একে অপরের দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো সুজিত আর সুমিত। তারা যে একটা বিশাল বড় বিপাকে পড়েছে সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে সুজিত আর সুমিত। সুমিত পালা, এখানে আর বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। হঠাৎ করেই বিকট শব্দে হেসে উঠল করিম চাচা। হাসতে হাসতেই থেমে গেল তারা। তোমরা আমাদের এখানে একা ফেলে যেও না, আমাদের যে এখানে একা একা থাকতে একটুও ভালো লাগে না, তোমাদের সাথে আমাদেরও নিয়ে যাও। হঠাৎ করেই তাদের দুজনের চেহারা বিকৃত হতে শুরু করলো। চোখ লাল, মুখে দাগ, গলায় লাল আঁচড়ের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। তাদের দেখেই ভয়ে দৌড়তে শুরু করলো সুমিত ও সুজিত। তাদের পিছু পিছু দৌড়তে শুরু করলো করিম চাচা ও রতন কাকাও। ওরা ওরা আমাদের মেরে ফেলবে। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও আমাদের। কে কোথায় আছো? বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও, 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 বাঁচাও। কে কোথায় আছো? বাঁচাও। আজ তোদের কেউ বাঁচাতে পারবে না। আজ তোদের রক্তে আমরা আমাদের পিপাসা মেটাবো। সুজিত ও সুমিত চিৎকার করতে করতে ছুটতে শুরু করলো সামনের দিকে, কিন্তু প্রতিটি ধাপেই তাদের মনে হলো তাদের পিছু পিছু দৌড়াচ্ছে করিম চাচা ও রতন কাকাও। বৃষ্টিতে ভিজে যাওয়া পিচ্ছিল রাস্তা থেকে থেকে ডেকে উঠছে বজ্রপাত, আর পিছনে সেই বিকৃত চেহারার দুই ছায়া সুজিত আর সুমিতের হৃদয়কে যেন আরো ভীত ও সন্ত্রস্ত করে তুলছে বারবার। পাগলের মতো ছুটতে ছুটতে অমলবাবুর দালান বাড়ির সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে যায় সুজিত ও সুমিত। রাতের বেলা তোমরা ভীষণ ভীত অবস্থায় ছিলে, তাই তোমাদের আর কিছুই জিজ্ঞেস করিনি। এবার বলো তো বাবারা, তোমাদের কি হয়েছিল? কিন্তু আমরা এখানে কিভাবে এলাম? কেন, তোমাদের কিছু মনে নেই? আজ্ঞে না, আমাদের পেছনে ওই আত্মাগুলো আসছিল আর আমরা দৌড়াচ্ছিলাম। তারপর আমরা কিভাবে আপনার এখানে এলাম সেটা বলতে পারবো না। তোমরা আমার বাড়ির সামনে অজ্ঞান অবস্থায় পড়েছিলে। আমি কিছু একটা পড়ে যাওয়া শব্দ পেয়েই বাইরে যাই। এরপর দেখি তোমরা দুজন সেখানে। কিন্তু তোমাদের কি হয়েছিল বলো তো? আমরা ওই মোড়ের মাথায় রতন কাকার চায়ের দোকানে যাই সন্ধ্যার দিকে। এরপর করিম চাচা আমাদের একটা গল্প শোনায়। আমাদের গল্পটা বিশ্বাস না হলে তারা আমাদের বলে তালতলায় গিয়ে আমরা যেন নিজ চোখে বিষয়টা পরীক্ষা করি। এরপর থাক, তোমাদের আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। কি বুঝছেন আপনি? আমরা তো আসলে কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে আসলে? আমাদের আমাদের একটু বলবেন? তোমরা মনে হয় অনেকদিন পরে গ্রামে আসলে। হ্যাঁ, 2 বছর পর এলাম। এই জন্যই বিষয়টা তোমরা জানো না। আসলে বছর 2 আগে একদিন সকালবেলা ওই তালতলায় তাল গাছের নিচে করিম আর রতনের মৃতদেহ দেখতে পাওয়া যায়। শুনেছি গভীর রাতে নাকি ওরা ওই গাছতলায় গিয়েছিল। এরপর তাল গাছে থাকা ভয়ঙ্কর আত্মা তাদের শরীরের সমস্ত রক্ত শুষে শুধু বডিটা রেখে দেয়। তারপর থেকে প্রায় রাতেই, বিশেষ করে ঝড় বৃষ্টির রাতে, এমন অদ্ভুত ঘটনা ওই জায়গায় ঘটে। দিনের বেলা কিন্তু ওই জায়গায় কোনো চায়ের দোকান দেখতে পাওয়া যায় না, শুধু রাতেই দেখা যায়। বলছেন কি এসব? কি বাঁচা বেঁচে গেলাম রে ভাই, কি ভয়ঙ্কর বিপদে পড়েছিলাম। হ্যাঁ, এটা বলতেই হয় যে তোমরা ভাগ্যের জোরেই বেঁচে ফিরেছ। এরপর থেকে ওই তালতলার তাল গাছের নিচে এবং রতন কাকার দোকানে কাউকে যেতে দেখা যায়নি।
সকলেই এখন তালতলার ওই জায়গাটাকে অভিশপ্ত জায়গা বলে এড়িয়ে চলে।